আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে হালকেনস্টাইনের ক্লাস 9-10 বিজিএস অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অধ্যায় 12-তে। আমরা এখন পর্যন্ত এই অধ্যায় দুটি ক্লাস করেছি এবং সেকেন্ড ক্লাসটিতে আমরা দেখেছি যে বাংলাদেশের কি কি সমস্যাগুলো হয়, কোন ক্ষেত্রে অর্থনৈতিক দিক নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে বা অর্থনৈতিক অবস্থাটাকে বেগবান করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা তৈরি হয়, তাই না? তো এখন আমরা এই যে প্রতিবন্ধকতাগুলো পড়ে এসেছি, অর্থাৎ সুশাসনের অভাব ছিল, প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা ছিল, কিংবা ছিল আর্থসামাজিক প্রতিবন্ধকতা, অবকাঠামোগত দুর্বলতা, এই সকল প্রতিবন্ধকতাকে আমাদের একটা সমাধানের পথে আনতে হবে। এই সমাধানগুলো কি আমাদের জানা আছে? তো চলো আজকে এই সমাধান বিষয়ে আমরা জানবো, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধক উত্তরণের পদক্ষেপ সমূহ। আমি তোমাদের সাথে আছি বরাবরের মতোই, নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে। চলো ক্লাসটি শুরু করা যাক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা দূর করার জন্য সরকারি এবং বেসরকারিভাবে গৃহীত পদক্ষেপগুলো নিম্নে দেওয়া হলো। দেখি আমরা কি কি। দেখো এখানে কিন্তু প্রাইভেট অ্যান্ড পাবলিক, দ্যাটস মিন প্রাইভেট প্লাস পাবলিক, বেসরকারি এবং সরকারি দুইজনের সমন্বয়ে কিন্তু এই প্রচেষ্টা নেওয়া, অর্থাৎ একমাত্র সরকারের প্রচেষ্টা কিংবা একমাত্র ব্যক্তিগত প্রচেষ্টা কিন্তু এই কার্যক্রমগুলো আসলে সম্ভব হয়ে ওঠে না। প্রথমটি, উন্নয়নের জন্য নীতিগত ভিত্তি প্রস্তুত করা। যে কোনো জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি নীতিগত ভিত্তি প্রয়োজন হয়। সরকার অর্থনীতির বিভিন্ন খাতের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন করে একটি উন্নয়ন কাঠামো প্রস্তুতের প্রকল্প গ্রহণ করেছে। নীতিমালা বাস্তবায়নের জন্য পরিকল্পনা এবং প্রকল্পের প্রয়োজন হয়। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন অর্জনের জন্য বর্তমান সরকার পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আওতায় সরকার ঘোষিত রূপকল্প 2021 অলরেডি এটা আমাদের শেষ হয়েছে, তাই না? এবং এর আলোকে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2021 শীর্ষক পরিকল্পনা ইতোমধ্যে কিন্তু বাস্তবায়িত হয়েছে। রূপকল্প 2030 এবং রূপকল্প 2041কে সামনে রেখে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ। বাংলাদেশ ইতোপূর্বে 6টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আচ্ছা ভাইয়াপুরা, তোমরা বলো তো পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে কি? পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে হলো যে পরিকল্পনা কিনা 5 বছরের জন্য দেওয়া হয়। 5 বছরের জন্য যে পরিকল্পনা দেওয়া হয় তাকেই বলা হয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। ঠিক আছে, ওকে। সো আমরা পরবর্তীতে দেখবো তাহলে বাংলাদেশ এখন পর্যন্ত কয়টা এটা করেছে। বাংলাদেশ এখন পর্যন্ত 6 বার বা 6টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। কৃষিক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সমূহ। আমাদের দেশের অন্যতম, আমাদের দেশ কি কৃষি প্রধান দেশ, বা আমাদের দেশের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল একসময় কৃষি। বর্তমানেও শিল্পের পরে কিন্তু কৃষির অবদান অনেকাংশেই বেশি, তাই না? তো এই ক্ষেত্রকেও তুমি উন্নয়ন অবশ্যই করা উচিত। এই উন্নয়ন কিভাবে করে দেখো, কৃষিক্ষেত্রে উন্নয়নের বড় বাধাগুলোর মধ্যে রয়েছে কৃষি জমির পরিমাণ হ্রাস পাওয়া, কৃষি ঋণের অপর্যাপ্ততা, কৃষির উপকরণ যেমন বীজ, সার, কীটনাশকের অপর্যাপ্ততা, অবকাঠামোগত দুর্বলতা যেমন সেচ সুবিধা, বিদ্যুতের অভাব, উৎপাদিত পণ্য বিপণন সুবিধার অভাব এবং প্রাকৃতিক দুর্যোগ। সরকার বিবিধ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এসব বাধার মোকাবেলা করছে। এইসব নীতির মধ্যে রয়েছে জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি, জাতীয় বীজ নীতি, সমন্বিত সার বিতরণ নীতিমালা এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা। বালাই ব্যবস্থাপনা মানে কি বলতে পারবা? বালাই ব্যবস্থাপনা বলতে বুঝিয়েছে যে এই যে কীটনাশক কিংবা ফসলের যে রোগগুলো হয়ে থাকে, অসুখগুলো হয়ে থাকে, স্বাভাবিকভাবে যদি বলি, এই সকলগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ের জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা। এছাড়া জাতীয় কৃষিনীতি 1999 অনুসারে কৃষি উন্নয়নের কাজ চলে যাচ্ছে। এই সব নীতির আওতায় গৃহীত পদক্ষেপ সমূহ নিম্নে বর্ণনা করা হলো। আমরা লক্ষ্য করি, দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দূরীকরণ এবং হাওর এলাকায় পরিকল্পিত পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষিজমির আওতা সম্প্রসারণ করা। যাদের এলাকা, তোমাদের হাওর এলাকাতে, যাদের বাসা এলাকা হাওর এলাকায়, তারা কিন্তু স্পষ্টই বুঝতে পারছো যে পানি নিষ্কাশনের বিষয়টা কেন এখানে আসছে। তার কারণ হচ্ছে যে হাওরে যে পানিগুলো আটকে থাকে সেগুলোকে যদি যথাযথভাবে নিষ্কাশন করা হয়, নদীতে ছাড়ানো হয়, তবে কিন্তু সেই এলাকার জমিগুলো কি পানি থেকে উঠে যাবে এবং জেগে উঠবে, সেখানে কৃষি জমির একটি ভালো ব্যবস্থা করা যাবে। এই জন্য এই কথা বলা হয়েছে। পরবর্তী লক্ষ্য করব, কৃষি উপকরণের ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহজলভ্য করা, কৃষকদের কাছে এগুলো সরবরাহ নিশ্চিত করা। দেখো, উপকরণে ভর্তুকি বৃদ্ধি, ভর্তুকি জিনিসটা কি? সাবসাইডি। হ্যাঁ, আমরা এই ওয়ার্ডটা তো অনেকে শুনছি হয়তো, আর বাংলা হলো ভর্তুকি। অর্থাৎ কোনো তোমার উদ্যোগ বা কোনো প্রকল্পে সরকারি কোনো একটা সাহায্য বা সহায়তা বা তোমার হচ্ছে একটা সাপোর্ট, যাই বলো না কেন, ভর্তুকি হিসেবে এটা বলা হচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চলে ভূ উপরিস্থ পানি ব্যবহার করে সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষকদের কাছে সেচ যন্ত্রপাতির সহজলভ্যতা বৃদ্ধি, যাতে সেচের ক্ষেত্রে কোনো কমতি না হয়। আমরা কিন্তু অনেকেই শুনেছি বা অনেকেই জানি যে আমাদের দেশে অনেক জায়গায় অনেক স্থানে কি হয়, প্রচুর পরিমাণে খরা হয়। সেই সব জায়গাতে সেচ পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে বা না দেওয়ার ফলে কৃষি জমিতে ফসল উৎপাদন ব্যাহত হয়। এই জন্যই সেচের প্রতি একটা মনোযোগ দৃষ্টি আকর্ষণ করানো হয়েছে। উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ উৎপাদন ও সরবরাহ ইত্যাদি খাতে অধিকতর বিনিয়োগ, জৈব সার ব্যবহারের উপর বেশি গুরুত্ব আরোপ করে সারা দেশে ৯৭ লক্ষ পরিবারের বসতভিটার চারিদিকে জৈব সার, সবুজ সার ও জীবাণু সার উৎপাদনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ঠিক আছে, দেখো জৈব সার বৃদ্ধির উপর বেশি গুরুত্ব আরোপ করেছে এবং ৯৭ লক্ষ পরিবারের বসতভিটার চারিদিকে কি করেছে, জৈব সার, সবুজ সার এবং জীবাণু সার উৎপাদনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কার্যক্রম গ্রহণ করেছে। পরবর্তী দেখি, সার ব্যবহার সুষমকরণ, উৎপাদন বৃদ্ধির জন্য সারের আমদানি খরচের উপর ভর্তুকি প্রদান অব্যাহত রাখা, ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম চলমান রাখা, সম্প্রতি বেসরকারি ও বিদেশি ব্যাংক সহ বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকে কৃষি ঋণ কার্যক্রম অন্তর্ভুক্ত করার জন্য ঋণ নীতিমালা এবং কর্মসূচি প্রণয়ন। আচ্ছা, আমরা কি জানি বাংলাদেশে অলরেডি একটা সমবায় ব্যাংক রয়েছে, যার নাম হলো কি বলো দেখি, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, রাইট? এটি কিন্তু হচ্ছে প্রথম রাজশাহীতে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং আরেকটি নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক হিসেবে এটি চলমান রয়েছে, যেখানে কিনা কৃষকদেরকে বিভিন্ন সহায়তা করার জন্য কম সুদে কম ঋণে লোন দেওয়া হয়, ঋণ দেওয়া হয় বা বিভিন্নভাবে সাহায্য করা হয়। ঠিক আছে, পরবর্তী চলে যাব, শিল্পক্ষেত্রে গৃহীত পদক্ষেপ। দেখো বাংলাদেশের বর্তমানে শিল্প খাতের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপিতে শিল্প খাতের অবদান ক্রমশই বেড়ে চলেছে, ঠিক না? এই কারণেই বলা হয় বাংলাদেশ অবশ্যই কৃষি প্রধান দেশ, তবে বর্তমানে শিল্প খাতের অবদান অনেক অনেক বেশি। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প খাতের প্রসার, ভারী বা মৌলিক শিল্প স্থাপন এবং এ খাতের সার্বিক উন্নয়ন জরুরি বলা হচ্ছে। দেশের শিল্প খাতে বিরাজমান প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে ভারী ও মৌলিক শিল্পের অভাব, দুর্বল অবকাঠামো, মূলধন পুঁজি এবং শিল্প ঋণের অপর্যাপ্ততা, উদ্যোগ গ্রহণের মানসিকতার অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা প্রভৃতি। এসব বাধা বা সমস্যার সমাধান জাতীয় শিল্পনীতি ২০১০, ভাইয়া এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জাতীয় কৃষি নীতি আমরা দেখলাম ১৯৯৯, আবার দেখছে জাতীয় শিল্পনীতি ২০১০, এগুলো কিন্তু কিসের জন্য বলো দেখি, এমসিকিউ এর জন্য। ওকে, এটি ঘোষণা করা হয়েছে এবং এই নীতির গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত উদ্দেশ্যগুলো হচ্ছে উৎপাদনশীল কর্মসংস্থানের সৃষ্টি করা, নারীদের শিল্পায়ন প্রক্রিয়ায় মূলধারায় নিয়ে আসা এবং দারিদ্র্য দূরীকরণ, শ্রম ঘন, রপ্তানিমুখী আমদানি বিকল্প শিল্প স্থাপন, দেশের শিল্পায়নে সরকারি বেসরকারি অংশীদারিত্ব নিশ্চিত করা, একটি সমৃদ্ধ এবং আধুনিক শিল্প খাত গড়ে তোলা ইত্যাদি। এই জাতীয় শিল্পনীতি বর্তমানে বাস্তবায়ন অধীনে রয়েছে। আচ্ছা, আমদানি বিকল্প শিল্প সমাধান, এটা কি? আমদানি বিকল্প শিল্প স্থাপন অর্থাৎ বলা হয়েছে যে আমরা যে সকল দ্রব্য বা পণ্যদ্রব্য যেগুলো আমরা আমদানি করি বাইরের দেশ থেকে, ওই সকল দ্রব্যাদি আমাদের দেশে আমরা উৎপাদন করি না কেন, ওই সকল দ্রব্যাদি যদি আমাদের দেশে আমরা যথাযথ পরিমাণে উৎপাদন করতে পারি, তবে কিন্তু ওই দ্রব্যগুলো আমাদের বাইরে থেকে আমদানি করতে হচ্ছে না। এই কারণেই বলা হচ্ছে আমদানি বিকল্প শিল্প, এইটার পরিমাণটা আমাদেরকে বাড়াতে হবে। ঠিক আছে, পরবর্তীতে চলে যাব আমরা। দেশের দ্রুত শিল্পায়ন নিশ্চিত করতে সরকার ক্ষুদ্র মাঝারি শিল্পের পাশাপাশি বৃহৎ তথা মৌলিক শিল্প স্থাপন এবং প্রসারের উদ্যোগ গ্রহণ করেছে। শিল্পায়নের জন্য প্রথম এবং প্রধান প্রয়োজন পুঁজি বা মূলধন। কি বলেছে? শিল্পায়নের জন্য প্রথম এবং যেটা ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট সেটা হলো পুঁজি এবং মূলধন। অর্থাৎ আমাদের দেশের মানুষদেরকে বা আমাদের দেশের একটা কালচার তৈরি করতে হবে বিনিয়োগের প্রতি। যতটা কিনা আমাদের বিনিয়োগ বাড়বে, বৃদ্ধি পাবে, ততটাই আমাদের শিল্পায়ন দ্রুত হবে। পুঁজি বা মূলধনের প্রধান উৎস হচ্ছে কে? ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে, ওকে। এই জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে শিল্প ঋণ বৃদ্ধি এবং অন্যান্য সহযোগিতা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০০৫ বছর আমাদের পূর্বের একটি আমরা জরিপ দেখছি, যেখানে কিনা দেশে শিল্প ঋণ বিতরণের পরিমাণ ছিল ৩৮,০৯৮.৫ কোটি টাকা। সেখানে ১৬-১৭তে এসে দাঁড়িয়েছে কত? ৩,৬৭২.13 কোটি টাকা, তাই না? অর্থাৎ প্রায় ৮ গুণ বেশি। এই উৎস হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮। বর্তমানে কিন্তু আরও সেটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের দেশের সরকার বা আমাদের দেশের মানুষজন শিল্পকে আরও দ্রুত প্রসারণের জন্য বা শিল্পায়নের জন্য কিন্তু যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরবর্তী আমরা লক্ষ্য করি,
সামাজিক প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সমূহ কি কি বিষয় রয়েছে যা আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়ায়? লক্ষ্য করি, দেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থসামাজিক অবকাঠামোগত দুর্বলতা খুব বড় একটা বাধা বা চ্যালেঞ্জ। সেটা কি? এই যে ভাইয়া, অবকাঠামো দুর্বলতা। এই অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতার মধ্যে রয়েছে বিদ্যুৎ ও গ্যাস এর উৎপাদন এবং যোগানের অপর্যাপ্ততা। বিগত কয়েক বছর ধরে এদের সবের উৎপাদন লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি করা সম্ভব হয়েছে। শিল্পক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সমূহ। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের গুরুত্ব কি বৃদ্ধি পাচ্ছে? ওকে, তো দেখো ক্রমশ এটা আমরা মাত্রই দেখলাম বিষয়টা, সাইডটা কিন্তু আমাদের আরো একবার ঘুরে ফিরে এসেছে, আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, পরবর্তীতে চলে যাব আমাদের। দেখো 2000, যেহেতু আমরা বিদ্যুৎ গ্যাসের কথা বললাম, 2015-16 সালের একটা আমরা জরিপ দেখি। সেই জরিপে বা ওই অর্থ বছরে বিদ্যুৎ উৎপাদন ছিল 8177 মেগাওয়াট। 8177 মেগাওয়াট। সরকার প্রণীত পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2010 অনুযায়ী কি বলেছে? পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, রাইট? সো এটা হচ্ছে কিন্তু একটা নীতি, হ্যাঁ, বা একটা পরিকল্পনা, এটা মাথায় রাখবেন আপনারা। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান এটা কিসের? বিদ্যুৎ খাতের জন্য। কেমন? এই 2010-এর নীতিতে বলা হয়েছে 2015, 21 থেকে 30 সাল নাগাদ বিদ্যুতের চাহিদা হবে যথাক্রমে 10,000, 19,000 এবং 34,000 মেগাওয়াট। অর্থাৎ এই 21-এর পরে যে আমরা 24-এ রয়েছি, এখন চাহিদা কি 20,000-এর উপরে হয়েছে। এই চাহিদা আমাদের হবে এবং উক্ত চাহিদা পূরণের জন্য সরকারের স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় বিদ্যুৎ উৎপাদন, বিতরণ, সঞ্চালন লাইনসমূহের প্রকল্পসমূহ বাস্তবায়ন বিভিন্ন ধাপে রয়েছে। বর্তমান পরিকল্পনা অনুসারে 2021 সালের মধ্যে প্রায় 24,000 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যায়। এটা কোথায় বলেন দেখি আপনারা? এই যে আমাদের দেশের একটা যে সুন্দর একটা হচ্ছে মেগা প্রকল্প, তার নাম কি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেমন? এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি আমাদের সুন্দর করে যদি স্থাপন মানে চালু হয়, আরম্ভ হয়, যেটা কিনা কাজ প্রায় শেষ হয়ে গেছে, হ্যাঁ, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন চালু হবে, আমাদের দেশের কিন্তু বিদ্যুতের চাহিদা অনেকাংশে লাঘব হবে, ঠিক আছে, পূরণ হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কেমন? পরবর্তী চলে যাব আমরা। দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদার কথা বিবেচনা করে মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় 2015 সালের শেষে দৈনিক 2800 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের কার্যক্রম চলমান ছিল। এছাড়াও 2013 সাল নাগাদ গ্যাস আমদানির পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। স্থল, রেল এবং নৌপথ উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে সরকারের সংস্কার কার্যক্রম ও বিভিন্ন মেয়াদী প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। যোগাযোগ ক্ষেত্রে উল্লেখ্য যে বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষের মোবাইল ফোন আছে এবং তথ্য প্রযুক্তিতে দেশকে এই অগ্রগামী করে তুলতে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে আসছে। সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নে তথ্য প্রযুক্তিকে চালিকা শক্তি হিসেবে গণ্য করে রূপকল্প 2021, যেটি আমাদের অলরেডি বাস্তবায়ন হয়েছে, এই রূপকল্প 2021 দেশকে মধ্যমায়ের দেশ হিসেবে উন্নতি করার লক্ষ্যে কাজ করছে। এবং আমাদের দেশ যদিও মধ্যমায়ের দেশ হয়েছে, কিন্তু আমরা জানি যে মধ্যমায়ের দেশে কয়টা ভাগ আছে ভাইয়া? ক্লাসে পড়েছি, মনে আছে? 2 ভাগ, তাই না? মধ্যমায়ের দেশে 2 ভাগ আছে, একটি হলো নিম্ন মধ্যম আয়ের দেশ এবং আরেকটি হলো কি ভাইয়া? আরেকটি হলো উচ্চ মধ্যম আয়ের দেশ। আমাদের দেশ বর্তমানে কিন্তু নিম্নতেই রয়েছে এবং উচ্চতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা পদার্পণ করব। আচ্ছা, সামাজিক অবকাঠামোর দুর্বলতার মধ্যে নিরক্ষরতা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, শ্রমিকদের কারিগরি প্রযুক্তি জ্ঞান ও দক্ষতার অভাব, জনসংখ্যা আধিক্য, বেকারত্ব, শিক্ষা, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে নারী সমাজের পশ্চাৎপদতা এবং ক্ষমতায়নের অভাব, জনগণের স্বাস্থ্যসেবার অপর্যাপ্ততা ইত্যাদি প্রধান। এসব বাধা অপসারণ করার লক্ষ্যে নীতিগত ভিত্তি গড়ে তোলা হয়েছে, যা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2010। এই জাতীয় শিক্ষানীতির আওতায় একটি কথা তোমাদের আমি বলি, যে দেশে কিনা শিক্ষার হার অর্থাৎ সাক্ষরতার হার বলো বা শিক্ষার হার বলো, যে দেশে শিক্ষার হার বেশি সেই দেশ কিন্তু অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে কিংবা অবকাঠামোগতভাবে অর্থাৎ শুরু থেকে শেষ সকল স্তরে সকল ক্ষেত্রে সেই দেশ উন্নত করতে তারা বাধ্য। কারণ ওই দেশের মানুষরা শিক্ষিত এবং শিক্ষিত জনগণরা নিজেদের মতো সচেতন থাকে, তারা জানে তাদের অধিকার কি, সেই অধিকারকে কিভাবে আদায় করতে হবে তাও তারা কিন্তু জানে। অর্থাৎ আমাদের দেশের জনগণকে যদি আমরা শিক্ষিত করতে পারি শতভাগভাবে, কিংবা আমাদের জনগণকে সচেতন করতে পারি শতভাগ, কিংবা আমাদের জনগণকে জনসম্পদে, আমাদের মূল্যবান সম্পদে যদি আমরা পরিণত করতে পারি, অবশ্যই আমাদের দেশের উন্নয়ন কিংবা আমাদের দেশের অর্থনীতির যে অগ্রসরতা এটি নিচ থেকে অবশ্যই উঁচু পর্যায়ে চলে যাবে। তাই আমাদের জাতীয় শিক্ষানীতি 2010 এটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা গুরুত্ব আরোপ করা হয়েছে। লক্ষ্য করি
প্রাথমিক মাধ্যমিক শিক্ষায় ছাত্র ভর্তি এবং উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ, নারীর রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা, নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি প্রদান এবং বেতন মওকুফ বৃদ্ধি প্রদান, নিরক্ষরতা দূরীকরণ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ে ভর্তি, প্রাক প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা 48 লক্ষ থেকে 78 লক্ষে উন্নীতকরণ। দেখো প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির এটি কিন্তু সংখ্যা বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপন, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলাতে একটি করে সরকারি কলেজ এবং একটি করে সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে বাংলাদেশে, যেটি কিনা দেশের জনগণকে শিক্ষিত করার জন্য অনেক বড় একটা পদক্ষেপ। এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাদের দেশের জনগণরা আরো বেশি পরিমাণে শিক্ষিত হতে পারবে বলে আমরা আশা করতে পারি। পরবর্তী দেখব বিনামূল্যে শিক্ষার্থীদের নতুন পাঠ্যপুস্তক বিতরণ, বিভিন্ন প্রকল্পের আওতায় মাধ্যমিক উচ্চ শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, স্কুলসমূহে তথ্য প্রযুক্তি শিক্ষা প্রবর্তন এবং সম্প্রসারণের ব্যবস্থা, কারিগরি বৃত্তিমূলক শিক্ষার প্রসারের লক্ষ্যে মাদ্রাসা সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহে ভোকেশনাল কোর্স অন্তর্ভুক্তিকরণ, মাধ্যমিক শিক্ষাকে জীবন এবং কর্মমুখী করার লক্ষ্যে শিক্ষাক্রমে জীবন দক্ষতা সহ বিভিন্ন দক্ষতা অন্তর্ভুক্তকরণ, স্বাস্থ্যসেবাকে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক সমূহের স্বাস্থ্য পরিকল্পনা, পরিবার কল্যাণ এবং পুষ্টি সেবা প্রদানের ব্যবস্থা, 3 স্তর বিশিষ্ট কমিউনিটি, তোমরা এটা দেখতে পাচ্ছ আশা করি, 3 স্তর বিশিষ্ট কমিউনিটি ইউনিয়ন উপজেলার স্বাস্থ্য উপজেলা এবং জেলা স্বাস্থ্য ব্যবস্থার প্রবর্তন। আচ্ছা 1 মিনিট আমি একটু দেখি তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ ওকে, হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে। তো 3 স্তর বিশিষ্ট কি বলেছি, কমিউনিটি, ইউনিয়ন ও উপজেলা, এই 3টা স্তরে কি থাকবে, উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা এবং জেলা স্বাস্থ্য ব্যবস্থার প্রবর্তন, যাতে কিনা সেখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসেবা পেতে পারে। ওকে 5 প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার পদক্ষেপ। আমরা তো দেখেছি না প্রকৃতিভাবে বাংলাদেশ কি একটা দুর্যোগ প্রধান দেশ এবং বাংলাদেশে প্রায় সময় বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, হ্যাঁ টর্নেডো এইসব কিছু হয়ে থাকছে, ভূমিকম্প, এবং বর্তমানে কিন্তু বন্যা বহুত প্রবল আকারে কিন্তু আমাদের দেশে হয়েছে এবং যা প্রচুর পরিমাণে ক্ষতি করছে। হ্যাঁ এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য অনেক একটা আমাদের ক্ষতি হবে। তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচুর পরিমাণে কি উঠছে, বন্যার্থীদের জন্য ত্রাণ ব্যবস্থা করা হয়েছে, সাহায্য করা হচ্ছে, পাশে দাঁড়ানোর জন্য অনেক মানুষ হয়েছে এবং তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষে তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল যে তারা এই অবস্থায় মানুষের পাশে দাঁড়ানোর সাহসটা করেছে। ঠিক আছে, আল্লাহ তাদের ভালো করুক। প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার পদক্ষেপ দেখি আমরা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য দেশে দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে উঠেছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ইত্যাদি সংস্থা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদান করে থাকে। বহু সংখ্যক এনজিও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছে। ত্রাণ, পুনর্বাসন, খাদ্য, জনস্বাস্থ্য প্রকৌশল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সমূহ ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ বিতরণ বিভাগ কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম সিডিএমপি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে, যেটি কিন্তু 10 থেকে 2014 মেয়াদে বাস্তবায়ন করেছে। এর আওতায় দুর্যোগ সম্পর্কে আগাম সতর্কীকরণ, দুর্যোগের জন্য পূর্ব প্রস্তুতি, ঝুঁকি গ্রহণ, ঝুঁকি হ্রাস এবং এই দুর্যোগ মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি পদক্ষেপ গৃহীত এবং বাস্তবায়িত হচ্ছে। তবে এই সকল পদক্ষেপ বাস্তবায়নের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সুশাসন নিশ্চিত করতে হবে। দেখেছো, সুশাসনের অভাবের কারণেও কিন্তু অনেক কিছুই হয় না। এই সুশাসনটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তবে কিন্তু আমাদের দেশের অনেক কিছুই কিন্তু সম্ভব। ঠিক আছে, পরবর্তী চলে আসবো উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ এবং এইসব দেশের অর্থনীতি সম্পর্কে। অর্থাৎ আমাদের দেশ বিশ্বে যে অর্থনীতির উপর ভিত্তি করে যে দেশগুলোকে ভাগ করা হয়েছে, উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ, এই 3টা দেশের কাঠামো কীরকম হতে পারে, উন্নত দেশের অর্থনীতি কিভাবে কেমন হতে পারে বা অনুন্নত দেশে কেমন হতে পারে, উন্নয়নশীল দেশে বিষয়টা কেমন হতে পারে, সব আমাদের একটু জানা দরকার। দেখো, কোনো দেশের অর্থনীতির উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল অবস্থা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে। কি বলা হচ্ছে ভাইয়া? অর্থনৈতিক উন্নয়ন। সরি, একটা আমি স্পষ্ট করে একটু তোমাদের মার্ক করি। দেখো, আমি যেগুলো মার্ক করি সেগুলো কিন্তু তোমরাও মার্ক করবা, বিকজ দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস। ওকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু বিষয় যেগুলো তোমাদের দাগাইতে হবে। তোমাদের এগুলো ক্লাস করার সময় যখন ভিডিও দেখবা অবশ্যই বইটাও কিন্তু সামনে রেখে একই সাথে কাজটা করবা। ঠিক আছে, ওকে। পরবর্তী, অর্থনৈতিক উন্নয়নের ধারণা। চলো সংজ্ঞাটা জেনে নেই।
উন্নয়ন বলতে বোঝায় বিদ্যমান অবস্থার ইতিবাচক পরিবর্তন। ভাইয়া উন্নয়ন কাকে বলে এই প্রশ্ন আসছে, তুমি জানোই না, তুমি বলছো উন্নয়ন কাকে বলে, মাথা নাড়ছো, চুলকাচ্ছ, জানো না, আকাশে তাকাচ্ছ। দেখো উন্নয়ন কাকে বলে, যারা বই পড়বে, যারা ক্লাস মনোযোগ দিয়ে করবে তাদের জন্য কিন্তু স্পষ্ট, সুন্দর হবে, সহজ হবে। কাকে উন্নয়ন বলছে? উন্নয়ন বলতে বিদ্যমান অবস্থার ইতিবাচক একটা পরিকল্পনা বা ইতিবাচক একটা কি পরিবর্তন, অর্থাৎ যেই অবস্থাটা বিদ্যমান, যে অবস্থাটা তুমি দেখতে পাচ্ছ, সেই অবস্থাটার একটা পজিটিভ একটা চেঞ্জ। ওকে, উন্নয়ন হলো সমৃদ্ধি, সার্বিক মানোন্নয়ন। উন্নয়ন কি? উন্নয়ন সমৃদ্ধি এবং সার্বিক একটা মানোন্নয়ন। ওকে, দেশের সম্পদ সম্ভাবনা কাজে লাগিয়ে আর্থসামাজিক সমৃদ্ধি ও বিকাশ সাধনকে অর্থনৈতিক উন্নয়ন বলা যায়। বলা হয়েছে দেশের সম্পদ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক সমৃদ্ধি বিকাশ সাধনকে অর্থনৈতিক উন্নয়ন বলা হচ্ছে। তাহলে অর্থনৈতিক উন্নয়ন কাকে বলা হচ্ছে? দেশের সম্পদ এবং সম্ভাবনা, দেশের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক সমৃদ্ধি এবং বিকাশ সাধন, আর্থসামাজিক সমৃদ্ধি ও বিকাশ সাধনকে অর্থনৈতিক উন্নয়ন বলা যায়। সম্পদ বলতে দেশের প্রাকৃতিক মানব সম্পদ উভয়কে বোঝায়। কি বলছে? সম্পদ বলতে দেশের প্রাকৃতিক এবং মানব সম্পদ উভয়কে। ওকে, শুধুমাত্র যে প্রকৃতির যে হাওয়া বাতাস গাছপালা বনাঞ্চল নদী নালা পাহাড় পর্বতই সম্পদ তা না, মানব সম্পদ ও জনসংখ্যাকে জনসম্পদে যখন পরিণত করা হয়, এই জনসম্পদ দেশের উন্নয়নের জন্য কাজ করে, অর্থনীতিকে অগ্রসর হতে সাহায্য করে। এই জন্যই বলা হচ্ছে মানব সম্পদ। উন্নয়ন অর্জনের প্রক্রিয়ায় বিশ্বের অন্যান্য দেশের সাহায্য সহযোগিতা এবং সমর্থনেরও প্রয়োজন হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, চলো দেখা যাক। অর্থনৈতিক উন্নয়ন সম্বন্ধে সঠিক ধারণা পেতে হলে অর্থনৈতিক প্রবৃত্তির বিষয়টি বুঝতে হবে। অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইকোনমিক গ্রোথ, এই দুটিকে অনেক সময় একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু দুইটি কিন্তু এক নয়, ভিন্ন কিছুটা পার্থক্য আছে। কি কি? এই ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইকোনমিক গ্রোথ, একটা হচ্ছে উন্নয়ন, আরেকটা হচ্ছে প্রবৃদ্ধি। ঠিক আছে, কিভাবে উন্নয়ন হচ্ছে, আরেকটা কিভাবে বাড়বে, দেখা যাক। কোনো দেশের জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে প্রবৃদ্ধির হার বলা হয়। কোনো দেশের জাতীয় আয়ের বার্ষিক প্রবৃদ্ধির হার, অর্থাৎ কোনো দেশের বার্ষিক বছরের একটা সামগ্রিক যে আমরা হিসাব করি, এই হিসাব দেখব গত বছর তুলনায় কতটুকু বেড়েছে। এই যতটুকু বাড়বে, ধরো লাস্ট ইয়ার ছিল 80, বর্তমানে হচ্ছে 100, তার 20 বাড়ছে, এই 20টাই হলো প্রবৃদ্ধির হার। প্রবৃদ্ধির হার হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তনের হার, অর্থাৎ এই এত শতাংশ বেড়েছে, পার্সেন্টেজ করে দেখবো আমরা পরে। প্রবৃদ্ধির হারের সাথে জনসংখ্যা এবং দ্রব্য মূল্য স্তর বিবেচনায় নিয়ে অর্থনৈতিক উন্নয়ন নির্ধারণ করা হয়। এখানে প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়ে থাকে। যেমন দেখো, কোনো দেশের প্রবৃদ্ধির হার যদি 2% হয় এবং সে দেশের জনসংখ্যাও যদি 2% হারে বৃদ্ধি পায়, তাহলে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে বলা যাবে না। কারণ কি? মাথাপিছু আয়ের বিষয়টা কিন্তু এখানে কি আসছে, তোমার বাড়ছে না। হ্যাঁ, কারণ প্রবৃদ্ধির হার এবং জনসংখ্যা বৃদ্ধির হার একই হলে মাথাপিছু আয়ও একই থাকবে। দেখছো, মাথাপিছু আয় যখন বাড়বে, আলটিমেটলি আমরা যা দেখলাম যে মাথাপিছু আয় যখন একটা দেশের বাড়ে, তখনই ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। এইটাই তো আমরা জানি, তাই না? যদি প্রবৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি হয়, তাহলেই মাথাপিছু আয় বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটছে বলে বলা যাবে। তবে এর সাথে দ্রব্য মূল্যস্তর পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। ধরা যাক কোনো নির্দিষ্ট বছরে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় 5% বেড়েছে, একই সময় সে দেশের দ্রব্যমূল্য 5% বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও জনগণের পূর্ব অপেক্ষা অধিকতর দ্রব্য সেবা ক্রয় কিন্তু কি হচ্ছে, করতে পারবে না। অর্থাৎ তাদের আর্থিক আয় বৃদ্ধি পেলেও তাদের প্রকৃত আয় বাড়ে নাই। কি আর বাড়ে নাই? প্রকৃত আয়। এমন অবস্থায় অর্থনৈতিক উন্নয়ন অর্জিত হয়েছে বলা যাবে না। দ্রব্যমূল্য স্থির থেকে যদি মাথাপিছু আয় বাড়ে, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধির হার মাথাপিছু হার অপেক্ষা কম হবে, তাহলে প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। তখনই কিন্তু দীর্ঘ সময় ধরে অব্যাহত বৃদ্ধি পেতে থাকলে ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে একটা দেশের শুধুমাত্র যে মাথাপিছু আয় বাড়বে ভাইয়া, তারপরে যে দেশটাকে তুমি বলবা যে ও ইয়াস আমার দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, এমনটা কিন্তু বলা যাবে না ভাইয়া। হ্যাঁ, কেন বলা যাবে না? কারণ দেখো, তোমার যদি দ্রব্যমূল্যের দামও বাড়ে, ঠিক আছে, তোমার এখন হচ্ছে কি মাথাপিছু আয় অনেক, কিন্তু তোমার ওই কি বলা যায় যে বস্তা বলা টাকা নিয়ে যাচ্ছ, প্যান্টের পকেট বলা বাজার নিয়ে আসতেছো, লাভ আছে ভাই? কোনো লাভ নেই। তখন টাকার মানটা কমে যায়, মুদ্রাস্ফীতি হয় তখন। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা দেখছি যদি মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং জনসংখ্যাও যদি বৃদ্ধি না পায়, প্লাস কোনো দ্রব্যের মূল্য যদি বেশি না হয়, তাহলে কি হবে, প্রকৃত মাথাপিছু যেটা আয় সেটা কিন্তু মানুষের বেড়ে যায়। তখনই একটা দেশের উন্নয়ন ঘটেছে বলে আমরা ধরে নেব। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যে আমরা কোনো দেশের মোট জাতীয় উৎপাদন বা আয় বৃদ্ধির সাথে দীর্ঘ সময় ধরে মাথাপিছু প্রকৃত আয়ের বৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়ন বলে। তাহলে আমরা সংজ্ঞা কি পেয়েছি?
কোনো দেশের মোট জাতীয় উৎপাদন বা আয় বৃদ্ধির সাথে সাথে দীর্ঘ সময় ধরে যদি মাথাপিছুর প্রকৃত আয়টা বাড়ে তখন কিন্তু সেটাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হচ্ছে। ওকে, তো একটা এখানে একটা কথা বলি, সেটা কি যে প্রকৃত উন্নয়ন বা প্রকৃত মাথাপিছু প্রকৃত আয় জিনিসটা কি? দেখো তোমরা একটু লিখে নাও, হ্যাঁ, নোট করে নাও। যখন এখান থেকে লিখি, যখন কোনো দেশের জনসংখ্যা স্থির থাকে, যখন কোনো দেশের যখন কোনো দেশের জনসংখ্যা ও দ্রব্যমূল্যের দাম মাথাপিছু আয় অপেক্ষা কম হয়, তখনই প্রকৃত আয় বাড়ে, তখনই প্রকৃত আয় বৃদ্ধি পায়। বোঝা গেছে? এবং এই প্রকৃত আয় যখন বৃদ্ধি পায় তখনই কিন্তু একটা দেশের অর্থনৈতিক উন্নয়নটা হয় আসলে। কেমন? ওকে, এই অব্যাহত প্রকৃত আয় বৃদ্ধি তখনই সম্ভব যখন কোনো দেশের অর্থনৈতিক কাঠামোগত প্রকৃতিগত পরিবর্তন ঘটে। কি বলেছে? যখন ওই দেশের অর্থনীতির কাঠামোগত এবং প্রকৃতিগত, ঠিক আছে, দুইটাই যখন পরিবর্তন ঘটে। অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের মধ্যে রয়েছে অর্থনৈতিক অবকাঠামো এবং উৎপাদন ও বন্টন প্রক্রিয়ার পরিবর্তন। কি বলেছে? অর্থনৈতিক অবকাঠামো এবং উৎপাদন ও বন্টন প্রক্রিয়া, অর্থাৎ আমাদের দেশে যে কাঁচামাল আমাদের দেশে থাকে না, কিংবা ভারী কোনো শিল্প যন্ত্রপাতি এগুলো আমদানি করতে হচ্ছে বাইরের দেশ থেকে, এগুলোকে নিয়ে আসা। এবং এর পাশাপাশি কি যে বেসিক অ্যান্ড বিগ ইন্ডাস্ট্রিজ যেগুলো আমাদের বলা হচ্ছে, হ্যাঁ, ভারী শিল্প, এই কাঠামো শিল্প স্থাপন করতে হবে। উৎপাদন বন্টন প্রক্রিয়া যাতে আমাদের সঠিক পরিমাণে হয়, উৎপাদন যাতে আমরা অধিক পরিমাণে করতে পারি, কোনো আধুনিক যন্ত্রপাতির সাহায্য সহায়তায় উৎপাদন বেশি হবে, প্লাস বন্টনটা যাতে সুষম হয়, কোনো যাতে এখানে মারিং কাটিং যেটা আমরা বলি, হ্যাঁ, এই বিষয়টাতে দুর্নীতি যাতে না থাকে, এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেই দেশের কি হবে? অর্থনৈতিক উন্নয়নটা সাধিত হয়। আচ্ছা, আমরা এই জিনিসটা কি লিখেছি, নোট করেছি? প্রকৃত আয় বুঝতে পেরেছি আমরা? আমি কিন্তু খুবই সহজভাবে তোমাদেরকে এখানে উপস্থাপন করেছি, জটিল ভাষা বইয়ের থেকে একটু বের হয়ে। হ্যাঁ, ওকে। অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের আওতায় ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণদান কার্যক্রম সম্প্রসারিত হয়, পরিবহন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, দ্রব্য সেবার বিপণন ব্যবস্থায় উন্নয়ন ঘটে, একই সাথে উৎপাদনে উন্নত প্রযুক্তি কৌশল ব্যবহৃত হয়, যেগুলো মাত্রই তোমাদের আমি বললাম। ফলে শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়ে উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। উৎপাদিত সম্পদ এবং জাতীয় আয় বন্টনে বৈষম্য এবং অসমতা ক্রমশ হ্রাস পেতে থাকে। ফলে উৎপাদনের উপাদানসমূহ বিশেষত শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক ও মজুরি লাভ করে। এতে জনগণের সার্বিক কল্যাণ বৃদ্ধি পায়। যখন তুমি শ্রমিককে তার ন্যায্য মজুরি প্রদান করবা, তাকে যথাযথভাবে তাকে বঞ্চনার হাত থেকে রক্ষা করবা, সে বঞ্চিত যদি না হয়, তবেই কিন্তু জনগণের সার্বিক কল্যাণ পাবে। ঠিক আছে? অর্থাৎ কি হবে? উৎপাদন বৃদ্ধি পাবে। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য দেশের সকল জনগণের সার্বিক কল্যাণ বা সর্বাধিক কল্যাণ, মাথাপিছু আয় বৃদ্ধি এবং আয়ের সুষম বন্টন, এই কল্যাণ নিশ্চিত করা। এটা কার নিশ্চিত করা? অর্থনৈতিক উন্নয়নের। তাহলে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য কি? দেশের জনগণের সর্বাধিক কল্যাণ করা, মাথাপিছু আয় বৃদ্ধি করা এবং এই জাতীয় আয়ের সুষম বন্টন, এইটাই হলো তার বিশেষ লক্ষ্য। এছাড়া অর্থনৈতিক উন্নয়নের সামাজিক অবকাঠামোরও পরিবর্তন ঘটে। এর ফলে সুশাসন, সুফল, শিক্ষার সুযোগ এবং স্বাস্থ্যসেবার সুবিধা সকল জনগণের কাছে পৌঁছে যায়। এতে জনগণের জীবনমানকে উন্নয়ন ঘটে, জনগণ উন্নত জীবনযাত্রার সুবিধা উপলব্ধি করে এবং জনসংখ্যা বৃদ্ধির হারও কমে যায়। অর্থনীতির প্রকৃতিগত পরিবর্তন বলতে কৃষিপ্রধান অবস্থা থেকে শিল্পপ্রধান অর্থনীতিতে রূপান্তর হওয়াকে বোঝায়। প্রকৃতিগত অর্থ কোনটা বুঝাইছে? কৃষিপ্রধান থেকে শিল্পপ্রধানে যাওয়াটা। এর ফলে দেশ গ্রামীণ অর্থনীতি থেকে শহরভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়, জনগণের আয়ও বৃদ্ধি পায়, সঞ্চয় মূলধন গঠনের হার এবং বিনিয়োগও বৃদ্ধি পায়। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায়, বেকারত্ব হ্রাস পায় এবং উৎপাদন আরও বৃদ্ধি পায়। জীবনযাত্রার মানে কি হয়? ক্রমাগত উন্নতি হতে থাকে। দেখো কি বলেছে? জীবনযাত্রার মান ক্রমাগত হাই হয়, হ্যাঁ, উন্নত হয়। এই সার্বিক উন্নত অবস্থাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হচ্ছে। কি বলছে?
এই যে আমার যতগুলো এখানে ফ্যাক্টর পড়েছি আমি, হ্যাঁ, এই সকল ফ্যাক্টরের উন্নয়ন বা অবস্থার পরিবর্তন, ইতিবাচক পরিবর্তনকে বলছি আমি অর্থনৈতিক উন্নয়ন। উপরে আলোচনা থেকে বলতে পারি যে প্রবৃদ্ধি হারের তুলনায় অর্থনৈতিক উন্নয়ন একটি বহুমাত্রিক বিষয়। কি বলছে? প্রবৃদ্ধি হারের তুলনায় অর্থনৈতিক উন্নয়ন একটি বহুমাত্রিক বিষয়। অবশ্যই ওই যে ইকোনমিক ডেভেলপমেন্ট আর একটি ইকোনমিক গ্রোথ, দুইটার মধ্যে কি পার্থক্য আমরা বুঝতে পেরেছি ভাইয়া? অবশ্যই বুঝতে পেরেছি, তাই না? পরবর্তী যাব, কোন দেশের আর্থসামাজিক অবকাঠামোর ক্রমাগত উন্নয়ন ও অর্থনীতির প্রকৃতিগত পরিবর্তনের ফলে সে দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। ঠিক আছে, এই অবস্থায় যদি সুষম বন্টন নিশ্চিত হয়, এই অবস্থায় আয়ের সুষম বন্টন নিশ্চিত হলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হচ্ছে। উন্নয়নের মাত্রার ভিত্তিতে বিশ্ব দেশসমূহকে তিনটি ভাগে ভাগ করা হয়, একটা উন্নত দেশ, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ। ওকে, পরবর্তী চলে যাই উন্নত দেশে। অর্থাৎ আমরা এখন দেখব উন্নত দেশের অর্থনৈতিক কাঠামোটা কেমন, অর্থনৈতিক কার্যাবলী কীরকম, এই অবস্থাটা আমরা লক্ষ্য করবো। চলো, অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলা হয় উন্নত দেশ। কি বলেছে? অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়নটা অব্যাহত আছে, চলমান, এমন দেশকে বলা হচ্ছে উন্নত দেশ। উন্নত দেশগুলো জনগণের মাথাপিছু আয় বেশি। কি বলছে? উন্নত দেশগুলো জনগণের মাথাপিছু আয়টা একটু বেশি, মাথাপিছু আয় বৃদ্ধির হারও বেশি এবং সে কারণে জীবনযাত্রা অত্যন্ত উন্নত। এই যেসব দেশে আর্থসামাজিক অবকাঠামোগত অত্যন্ত উন্নত, শিল্প খাত সম্প্রসারিত, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূল। ঠিক আছে, অর্থাৎ সবকিছুই তাদের ফেভারে থাকে। এবং মজার বিষয় হলো কি, তারা তাদের দেশের জনগণের মৌলিক চাহিদা থেকে শুরু করে সকল প্রকার দেশের চাহিদা পূরণের পরে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর তারা অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকে, তাদের পাশে দাঁড়ায়। ঠিক আছে, তাদেরকে ঋণ দেয়। দেশের সকল জনগণের আবাসন, শিক্ষা সুবিধা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। শিক্ষা প্রসারের ফলে জ্ঞান বিজ্ঞানও দ্রুত প্রসার লাভ করে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। এই দেশগুলো কারা যারা এত সুন্দর সুন্দর সুবিধা তাদের জনগণকে প্রদান করে? আসো জানা যাক। আমেরিকা, কানাডা, ইউরোপীয় দেশসমূহ, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, এই দেশসমূহের মধ্যে জাপান ইত্যাদি বিশ্বের এশিয়া দেশগুলোর মধ্যে জাপান, হ্যাঁ, বিশ্বের উন্নত দেশ। এসব উন্নত দেশের নিম্নোক্ত সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি কি? যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখব। জীবনযাত্রার উচ্চমান, অবশ্যই, কারণ কি উন্নত দেশসমূহে কি হয়, মাথাপিছু আয় অত্যন্ত বেশি। এই কারণে যেই দেশের মাথাপিছু আয় অত্যন্ত বেশি বা যে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং অব্যাহত রয়েছে, সেই সব দেশের কিন্তু মানুষদের জীবনযাত্রার মান অবশ্যই উচ্চ পর্যায়ের হবে, তাই না? এটাই এখানে বলা হয়েছে। দেখো একটা স্টেট দেখো জাস্ট, 2018 সালের বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুযায়ী দেশের জনগণের মাথাপিছু আয় ছিল বার্ষিক 38,428 থেকে মার্কিন ডলার থেকে 75,504 মার্কিন ডলারের মধ্যে। পরবর্তী, শিল্পায়িত অর্থনীতি। অবশ্যই একটা দেশের প্রকৃতিগত কাঠামো, যেহেতু প্রকৃতিগত যে অবস্থাটা অর্থনীতি, সেটাও কিন্তু পরিবর্তনের উপর নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে কিনা। তো আমরা দেখলাম প্রকৃতিগত উন্নয়ন মানে কি। প্রকৃতি উন্নয়ন মানে বলেছে যে কৃষিগত উন্নয়ন বা কৃষি থেকে শিল্পায়িত কাঠামোতে একটা দেশ যদি অর্থনীতিতে রূপান্তরিত হতে পারে, তাহলে কিন্তু সেখানে তাদের অর্থনৈতিক উন্নয়ন করার পসিবিলিটিস থাকে। সো আমরা দেখতে পাচ্ছি শিল্পায়িত অর্থনীতি, এটা কোথায়? উন্নত দেশে। উন্নত দেশগুলোর অর্থনীতি কি বলেছে? শিল্প নির্ভর। দ্রুত শিল্পায়নের ফলে এই সব দেশ উন্নতি অর্জন করেছে। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে এসব দেশ শিল্প প্রধান দেশে পরিণত হয়েছে। ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে এসব দেশে ক্রমে মৌলিক ও বৃহদায়তন শিল্পের প্রসার ঘটেছে। 3 চলে যাব, সঞ্চয়, মূলধন এবং বিনিয়োগের উচ্চ হার। উচ্চ মাথাপিছু আয়ের কারণে ভোগ ব্যয় করার পরও জনগণের কাছে কি হয়? উদ্বৃত্ত আয় থাকে, যা সঞ্চয় হিসেবে জমা হয় এবং সঞ্চয় থেকে মূলধন হয়, মূলধন থেকে বিনিয়োগের জন্য এটি পরিণত হয় এবং বিনিয়োগ হলে কিন্তু সে দেশে আবারও কি নতুন নতুন শিল্পায়ন বা শিল্প উদ্ভাবন হতে খুবই সুবিধা হয়। উন্নত উৎপাদন পদ্ধতি ও বন্টন প্রক্রিয়া। উন্নত দেশসমূহে যতই উন্নতির পথে অগ্রসর হয় কিনা, ততই তাদের উৎপাদন পদ্ধতি ব্যবস্থাপনা উন্নত হয়। উন্নত উৎপাদনের একটি বড় কারণ প্রযুক্তির উন্নয়ন। উন্নত প্রযুক্তির কারণে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং এই উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায়। উন্নত দেশে জাতীয় আয় বন্টন এবং ব্যবস্থাও উন্নত হয়ে থাকে এবং বিশেষত শ্রমিক তার ন্যায্য মজুরি পায়। দেখছো, এই জিনিসটা তারা কিন্তু সেখানে নিশ্চিত করে। শ্রমিককে যদি তোমরা খুশি রাখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সেই দেশে অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ত উন্নয়ন, অর্থনীতির অগ্রসরতা সবই সম্ভব। কেমন? পরবর্তী চলে যাব আমরা। উন্নত আর্থসামাজিক ব্যবস্থা। উন্নত দেশগুলোর প্রধান বৈশিষ্ট্য, এই দেশের উন্নত আর্থসামাজিক ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে কি? উন্নত ব্যাংক ব্যবস্থা, ঋণদান ব্যবস্থাপনা,
উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্বের অত্যন্ত নিম্ন হার, বিদ্যুৎ, পানি, জ্বালানির পর্যাপ্ততা, শিক্ষার উচ্চ হার, সকলের জন্য শিক্ষা সুবিধা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সকলের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করা। উন্নত আধুনিক কৃষি ব্যবস্থা, উন্নত দেশগুলোতে কৃষি একটি অপ্রধান খাত হলেও কৃষি উৎপাদন এবং বিপণন ব্যবস্থা অত্যন্ত উন্নত বলেছে। কি বলছে? কৃষি একটি অপ্রধান খাত, কারণ সেখানে কি শিল্প কিন্তু অনেক ভূমিকা পালন করে, তারপরেও কৃষি উৎপাদন এবং বিপণন ব্যবস্থা অত্যন্ত উন্নত। কেন জানো? কেন হচ্ছে? তাদের হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং কৃষি পণ্যের গুণগত মান, ঠিক আছে? অর্থাৎ তারা কি উচ্চ মানের টেকনোলজি ইউজ করে, এই কারণে তাদের উৎপাদন বেশি হয়, বন্টন প্রক্রিয়া সুষম হয়, তার কারণে কৃষি পণ্যের গুণগত সার, বীজ এগুলোর মানও কিন্তু হাই থাকে, ভালো মানের হয়ে থাকে, এই কারণে তাদের কৃষি খাত কিন্তু অত্যন্ত উন্নয়ন। নিয়ন্ত্রিত জনসংখ্যা, উন্নত মানব সম্পদ। ভাই দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা দেশের জন্য। তোমার দেশের জনসংখ্যা যদি নিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হারটা যদি তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, পাশাপাশি তোমরা যদি কি করতে পারো, মানব সম্পদ, দেশের জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারো, তাহলে তোমার দেশ কিন্তু অবশ্যই উন্নত দেশে পরিণত হবে। কারণ কি? জনসংখ্যা বৃদ্ধি হারটা কম, সেই ক্ষেত্রে সেখানে মাথাপিছু আয় বেশি হবে। আবার মানব সম্পদ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সে দেশের উৎপাদনশীলতা, সে দেখে দক্ষ মানব সম্পদ থাকবে, সে দেশে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হবে, নতুন নতুন কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, অন্যান্য সকল ক্ষেত্রে সৃষ্টিশীলতার, সৃজনশীলতার ছাপ থাকবে। আলটিমেটলি দেশটার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। ওকে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। অনুকূল বৈদেশিক বাণিজ্য। দেখো, অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে নিজের পক্ষে, ফেভারে। প্রতিকূল মানে বিপরীতে, যেটা ফেভারে থাকে না, বিপক্ষে। উন্নত বিশ্বের কৃষি শিল্প উৎপাদন উভয়েরই পরিমাণ এবং গুণগত মান উন্নত। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এসব দেশ পৃথিবীর অন্যান্য দেশের সাথে অনুকূল বাণিজ্য সম্পর্ক গড়তে পারে। এই সম্পর্ক অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হয়ে থাকে, ঠিক আছে? ব্যাপক নগরায়ন, কারণ কি? কৃষি অবস্থা থেকে উন্নত দেশ কোন অবস্থায় যায় বলতে পারবা? শিল্পে, তাই না? শিল্পে তারা চলে যায়। এই কারণে কৃষি ব্যবস্থা থেকে ক্রমশ শিল্পায়ন ঘটার ফলে পথ ঘাট, যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ফলে উন্নত বিশ্বে গ্রামীণ অর্থনীতি শহরে লাভ করে, ফলে গ্রামীণ জনগোষ্ঠী শহরে আসতে থাকে এবং গ্রামগুলো ক্রমশ শহরে রূপান্তরিত হয়, যেটিকে বলা হচ্ছে নগরায়ন। রাজনৈতিক স্থিতিশীলতা। ভাই, তোমার দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, মাথাপিছু আয় অনেক পরিমাণে বেশি, তোমার দেশের জনগণ সর্বাধিক কল্যাণ এনজয় করছে, উপভোগ করছে, তোমার দেশের শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, শিল্পের প্লাস কৃষকের তৃণমূল পর্যায়ের মানুষরা সুবিধা পাচ্ছে, নগরায়ন হচ্ছে, গ্রামের সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, প্রযুক্তিগত উন্নত হচ্ছে। আলটিমেটলি যদি সকল কিছু একটা দেশের উন্নয়ন ঘটে, উন্নত হয়, তাহলে সেই দেশের রাজনৈতিক কি স্থিতিশীলতা হবে? অবশ্যই হবে। সেই দেশে কিন্তু রাজনৈতিকভাবে কোনো অস্থিতিশীলতা থাকবে না, কোনো কিন্তু অঘটন ঘটবে না, যেটা একমাত্র কোথায় হয়? এই উন্নত দেশসমূহে। কেমন? এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। দুর্নীতির পরিমাণটাও সেখানে কম, মানুষের কাছে কি অঢেল টাকা পয়সা থাকে যায়, ঠিক আছে? অঢেল বলতে একদমই অঢেল ওরকম না, কথাটা বলা আমার ঠিক হলো না, মানে মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা থাকে, তার চেয়েও বেশি একটু উদ্বৃত্ত থাকে, সেগুলো তারা সঞ্চয় করে, পরে সঞ্চয় থেকে মূলধনে যায়, মূলধনে বিনিয়োগ যায়। ভাই, ইটস আ সার্কেল ম্যান, ইটস আ সার্কেল, ঠিক আছে? এই সার্কেলে আমাদের দেশটাকে ঢুকতে হবে। এই সার্কেলে যদি আমরা ঢুকতে পারি না, তাহলে কিন্তু আমাদের দেশে উন্নয়ন অবশ্যই অবশ্যই সম্ভব। ওকে, দেখো, আমাদের এই আলোচনাতে আমরা এই আলোচনায় কি কি আলোচনা করেছি? অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্থক্যটা আমরা দেখেছি প্রথমত। তারপরে আমরা দেখলাম যে আমাদের অর্থনৈতিক যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, এগুলো উত্তরণের উপায়, কিভাবে আমরা এগুলো সমাধান করতে পারবো। তারপরে আমরা লক্ষ্য করলাম যে আমাদের উন্নত দেশ, উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশের মধ্যে অর্থনৈতিক যে একটা ভাগ রয়েছে, তার মধ্যে উন্নত দেশটা আমরা আজকে আলোচনা করেছি। উন্নত দেশে আমরা দেখলাম কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কেমন এই ক্রাইটেরিয়াগুলো আমাদের প্রত্যেকটি অনুন্নত এবং উন্নয়নশীল দেশকে ফলো করা উচিত, চেষ্টা করা উচিত। যেটা যদি করা যায়, তাহলে আমাদের দেশেও কি হবে বলো দেখি? আমাদের দেশেও একটা, যে আমি সার্কেলের কথা বললাম, এই জিনিসটা একটু তোমাদের সাথে আলোচনা করি। সেটা হলো, আমাদের দেশেও প্রথমে সঞ্চয় হবে, পরে সঞ্চয় থেকে সেটা মূলধনে যাবে, পরবর্তীতে মূলধন থেকে সেটা বিনিয়োগের দিকে প্রসার হবে। লক্ষ্য করো, এই যে সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, এই জিনিসটা কখন হবে? যখন মানুষের কাছে অতিরিক্ত অর্থ বজায় থাকবে, অতিরিক্ত অর্থ থাকবে, অর্থাৎ নিজেদের সকল প্রকার চাহিদা পূরণ করার পরও যখন
টাকা পয়সা বেঁচে যাবে তখন কিন্তু তারা এই বিষয়গুলো করতে পারবে, সঞ্চয়, মূলধন এবং বিনিয়োগ। বোঝা গেছে? আচ্ছা, তো আজকের ক্লাসে আমাদের আলোচনা উন্নত দেশ পর্যন্ত ছিল। পরবর্তী ক্লাসে আমরা অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশের ব্যাপারে জানবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ অনুশীলনী সেটাও আলোচনা করব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।